হয়ে যাবে, আইটা কমপ্লিট হয়ে যাবে। আপনার বললেন না, নোট তো দেওয়াই আছে, লেখা না যাবে, পুরিয়ে দেবো না, ওখান থেকে বলেছি আমি লেখা যাবে। লেখা না লিখলে তো হয় না, স্পেলিং এর প্রবলেম। ক্যাটারাক্ট মানে হচ্ছে চোখের ছানি। হ্যাঁ, করে দিয়ে গেল। তাহলে ক্যাটারাক্টের বন্ধই করে দিন স্যার, তাহলে বন্ধ করে দিনটা একটা ইউনিট ছিল ক্যাটারাক্টের মেন স্থান হচ্ছে আমাদের লেন্স। লেন্স কোথায় থাকে? কোন জায়গায় অবস্থান করে? আমাদের তো চোখের স্ট্রাকচারালি তিনটে লেয়ার থাকে, একটা হচ্ছে স্ক্লেরা, একটা হচ্ছে কোরয়েড, আর একটা হচ্ছে তিনটে লেয়ার থাকে। এইবার স্ক্লেরাটা আমাদের চোখের সামনে কিছুটা থাকে, আর মধ্যেখানে কিছুটা উঁচু হয়ে আমাদের পিউপিলের কভার তৈরি করে। এটা সামনের দিকে কভার, পাতলা যে আস্তরণ, এই স্ক্লেরারই অংশ, এটা একটু উঁচু হয়ে থাকে। এবার এর এই কর্নিয়ার পেছনে একটা ক্যাভিটি থাকে। তারপরে আমার কোরয়েডের স্তরটা আসছে। তাহলে কোরয়েডের স্তর আমরা বাইরে থেকে দেখতে পাই না, আমরা সাদা স্তরটাই দেখি। কোন জায়গাটা দেখা যায়? যেখানে আমাদের কোরয়েড স্তরটা বেরিয়ে এসে আইরিস তৈরি করে। আইরিস মানে হচ্ছে চোখের কালো যে গোল অংশটা, এটা হচ্ছে আইরিস বলে। এবং এটা খুব সরু সরু ফিলামেন্টের মতো কিছু স্ট্রাকচার আছে, যেটা অনেকগুলো এসে গোল হয়ে এই কালো অংশটা তৈরি করে। মানে এইটা আমাদের স্ক্লেরা সাদা থাকে, এর মধ্যে একটা গোল ছিদ্র থাকে। এই ছিদ্রটা তৈরি হয় এই স্ক্লেরাটার পিছন দিকে যে কোরয়েডের স্তরটা আসছে, এই কোরয়েডের স্তরটা এইখানে চারিদিক থেকে এসে এইটুকু বিস্তার থাকে। এইটুকুই এর বিস্তার, ঠিক আছে? এরকম করে ঘুরে চলে যায়, দিয়ে এইখানে একটা ছিদ্র তৈরি করে। এই ছিদ্রটাকে বলে কি
পিউপিল বলে, তাই তো? এটা হচ্ছে এটাকে এই যে কালো যে ফোরওয়ার্ডের অংশটা যখন সামনের দিকে স্ক্লেরার পরে আসছে, স্ক্লেরা এতটুকু আছে, এই জায়গাটা উঁচু হয়ে থাকে, এটা দিয়ে কর্নিয়া তৈরি হয়। এই কর্নিয়ার পেছন দিকে অ্যাকুয়াস হিউমার বলে একটা লিকুইড থাকে। তারপরে ফোরওয়ার্ডের এই আইরিস গুলো চারধার থেকে এসে এখানে একটা ছিদ্র তৈরি করে, এই ছিদ্রটাকে পিউপিল বলে। এই পিউপিলের পেছন দিকে ভিট্রিয়াস হিউমারের অ্যাকুয়াস হিউমারেরই পার্ট, এই পিউপিলের পেছন দিকে আমার চারিদিকে সাসপেন্সারি লিগামেন্ট দিয়ে লেন্সটা পেছন দিকে থাকে। মানে এই যদি আমাদের আই হয়, এটা স্ক্লেরার পার্ট, এখানটা কর্নিয়া তৈরি হয়েছে। এবার এরপরে ফোরওয়ার্ডটা এসে এইখানে এই অবধি এসে এই হয়ে এই চলে যাচ্ছে, আর এই অবধি এসে এই হয়ে এই চলে যাচ্ছে ফোরওয়ার্ডের স্তর। ফোরওয়ার্ডের স্তরটা এসে এখানে সরু সরু লিগামেন্টের মতো স্ট্রাকচার তৈরি করে গোল হয়ে, এবং এই জায়গাটা ফাঁকা রাখে, এই জায়গাটাকে পিউপিল বলে। এই পিউপিলের পেছন দিকে এখানে সার্কুলার পেশি আছে, এই জায়গাটা আমাদের সার্কুলার পেশি আছে, এই জায়গাটা পেশি আছে। এটা হচ্ছে এই সার্কুলার পেশি হচ্ছে আমাদের শরীরের সব থেকে ছোট পেশি, চোখে থাকে। এখান থেকে সাসপেন্সারি লিগামেন্ট দুদিকে, মানে চারদিক থেকে এই লেন্সটাকে ধরে রাখতে সাহায্য করে। এটা হচ্ছে আমাদের ন্যাচারাল, মানে আমাদের ভগবান যেটা দিয়েছে এইভাবেই এই জিনিসটা তৈরি হয়েছে। এই পিউপিলের পেছনে এই লেন্সটা থাকে এবং চারদিক থেকে একটা সাসপেন্সারি লিগামেন্ট দ্বারা ওটাকে ধরে রাখে। এবার পেছন দিকে এরপরে হচ্ছে রেটিনা স্তর, এইটা পেছন দিকে এসে এখানে একটা ইয়েলো স্পট তৈরি করে। এটা হচ্ছে রেটিনা, এই স্পটটা হচ্ছে রেটিনা। রেটিনার এই জায়গায় একটা ইয়েলো স্পট তৈরি হয়, যেটা বাইরে থেকে এই যে রেগুলো আসে, এই রেগুলো যেটা আমাদের রিফ্রেক্টরি মিডিয়া, যেটা স্পট পর আমার কর্নিয়া ভেদ করে, তারপর অ্যাকুয়াস হিউমার ভেদ করে, পিউপিল ভেদ করে, তারপর লেন্সে এসে পড়ে। লেন্সে এসে পড়ে এটা শুরু হয়ে এইখানে এই বিন্দুতে মিলিত হয়। যদি এই বিন্দুতে মিলিত হয় তবেই আমরা ঠিক করে আমরা দেখতে পাবো, আর যদি এই বিন্দুতে মিলিত না হয়ে আগে বা পরে হয় তাহলে আমরা ঠিক করে স্পষ্ট দেখতে পাবো না। তার জন্য বাইরে একটা কাঁচ দিতে হবে, সেই একটা মাধ্যম দিতে হবে, যে মাধ্যমটা দিয়ে এটা এই লেন্সে এসে পড়লে তবেই আমার এইখানে মিলিত হবে এবং আমরা দেখতে পাবো। এবং এটা যখন আমাদের চোখ পরীক্ষা করা হয় তখন বিভিন্ন লেন্সের যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলগুলো দিয়ে চোখের মধ্যে ঢোকানো হয় এবং সেই কাজটাই আমার সুইটেবল হয় যখন আমরা বলি যে হ্যাঁ পরিষ্কার দেখতে পাচ্ছি। পরিষ্কার দেখা মানে ওই কাঁচ দিয়ে যে রেগুলো পাস করে এবং লেন্সের মধ্যে দিয়ে বা পিউপিলের মধ্যে দিয়ে ভিট্রিয়াস হিউমার ক্রস করে এই বিন্দুতে মিলিত হয়, তবেই আমরা বলবো যে এবার পরিষ্কার আমি দেখতে পাচ্ছি। এটা এখান থেকে নিয়ে এখান দিয়ে অপটিক
অপটিক নার্ভ থাকে, যেটা এগুলো পরিয়ে দিয়েছি। অপটিক নার্ভ দিয়ে এটা সোজা ব্রেনের ভিশন সেন্টারে চলে যায় এবং আমরা বস্তু এবং উচ্চ প্রতিবিম্ব তৈরি হয়, তবে আমরা সোজাভাবে আমরা এটা দেখতে পাই। এই হচ্ছে আমার মানে অ্যানাটমি এবং ফিজিওলজি পার্ট। এইবার আমাদের যে লেন্স, আমাদের লেন্সটা পুরোপুরি কিন্তু প্রোটিন দিয়ে তৈরি। মেনলি আমাদের প্রোটিন দিয়ে আমাদের লেন্সটা কিন্তু পুরোপুরি প্রোটিন দিয়ে তৈরি এবং এর দুটো স্তর হয়। এর দুটো, যেমন কিডনিতে কর্টেক্স মেডালা আছে, সেরকম এরও কর্টেক্স মেডালা আছে। বাইরের দিকটা কর্টেক্স এবং ভিতর দিকটা মেডালা, বা একটা অন্য নাম আছে, এটা দিয়ে আমরা আমাদের বলা হয়। এবং বাইরে থেকে রেগুলো দিয়ে যখন যায় তখন প্রোটিনটা তৈরি হয়। এবার এই প্রোটিনটা, প্রোটিন মানে আমাদের যে সাদা, মানে আমরা যখন পানি যেটা দেখি সাদা অংশটা, সেটা কিন্তু এই মেডালা পার্টটা কিন্তু হয় না। মেডালা পার্টটা কিন্তু থাকে না, কিছু হয় না। এটা মেনলি কর্টেক্স পার্টের যে প্রোটিন, এই কর্টেক্স পার্টের প্রোটিনের কনজুগেশন হয় এবং জমাট বাঁধতে শুরু করে। যেমন আমাদের প্রোটিন অ্যালবুমিন গ্লোবুলিন হয়, সেরকমই আমাদের চোখেতেও এই ধরনেরই প্রোটিন হয় এবং এগুলো যখন জমতে শুরু করে তখনই ইয়ে হয়, সাদা আটে ভাব দেখায় এবং যেটা আমরা পিউপিল দিয়ে ভেতরে বাইরে থেকে আমরা চোখের ভেতরে দেখতে পাই। এবং যখন আমরা দেখি বা আমাদের যখন প্রবলেমটা তৈরি হয়, তখন এই সাদা অংশের জন্য কিছু একটা প্রথম যেটা হয়, কিছু একটা নড়ছে বা ভেসে বেড়াচ্ছে এরকম মনে হয়। এদিক থেকে ওদিক যাচ্ছে, কিছু একটা আবছা চোখের সামনে ভাসছে, এটা মনে হয়। তারপর আস্তে আস্তে ওই জিনিসটা বাড়ে, মানে ভিশনের যে জায়গা সেটা কমতে থাকে এবং ওই কিছু একটা অবস্ট্রাক্ট করছে, কিছু একটা মেঘের মতো থাকছে, এই জায়গাটা বাড়ে আস্তে আস্তে। এবং যখন ফুললি ওটা কভার হয়ে যায় তখন কিছু দেখতে পায় না বা আবছা দেখতে পায়। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ক্যাটারাক্ট, পুরোপুরি প্রোটিনের ডিজেনারেশন। এটা ফর্ম হয়, ছানি যেটা আমরা বলি সেটা ফর্ম হয় বাই প্রোটিন কারণে। এবং এটা কর্টেক্স পার্টটাই হয় এবং এই কর্টেক্স পার্টটাকে নমস্কার পাবে এবং আমরা আমাদের দৃষ্টিশক্তিটা উন্নত পাই না বা অবস্ট্রাক্ট করে। এই হচ্ছে ঘটনা। এইবার টাইপ যেটা হয়, একটা হচ্ছে কনজেনিটাল টাইপ হয়, একটা ট্রমাটিক হয়। কনজেনিটাল একটা হয়, একটা অ্যাকোয়ার্ড হয়। মুখটা দেখে নাও। এটা কনজেনিটাল যেটা জন্মগত হয়, সেটা জন্ম থেকেই ওই প্রোটিনের ডিজেনারেশন হয়েই সে জন্মাচ্ছে এবং ইয়ে হয়, জন্মগত ভাবে এটা হয়। কিন্তু এটা 12 বছর বয়স পর্যন্ত অপারেট করা যায় না, কারণ এই যে সাসপেন্সারি লিগামেন্ট গুলো এটাকে ধরে রাখে। 12 বছর পর্যন্ত সময় লাগে এই লেন্সটা পুরোপুরি মানে সাসপেন্সারি লিগামেন্টের সাথে মানে অ্যাটাচ হচ্ছে। কেননা যদি নরম থাকে, মানে একটা জিনিস পুরোপুরি ভাবে নরম আছে, পুরোপুরি অ্যাটাচমেন্ট হয় না, অথচ লেগে আছে, তখন যদি আমি এটাকে বার করতে যাই তাহলে কিন্তু ক্র্যাশিং হয়ে যাবে।
এবার ক্র্যাশিং হলে কিছু রয়ে যাবে, কিছু বেরিয়ে চলে আসবে, তাহলে যেটা আমি আর্টিফিশিয়াল লেন্স ঢোকাচ্ছি সেটা কিন্তু ঠিকমতো সেট হবে না, প্লাস ওই যে জিনিসটা রয়ে যাচ্ছে ওটাতেও কিন্তু সমস্যা তৈরি করতে পারে। সেই জন্য 12 বছর বয়সের পরেই কিন্তু এই অপারেশনটা করা হয়। এতে কি হয়, পুরোপুরিভাবে এটা ডিটাচ করতে পারবো আমরা, সাসপেন্সারি লিগামেন্ট থেকে ডিটাচ করতে পারবো। এবার যখন নতুন যে লেন্সটা বসানো হয়, এটা ওই একটা ক্লাম উপরে আর নিচে একটা ক্লাম যায়, যাতে ওটা তো সাসপেন্সারি লিগামেন্টের সাথে জুড়বে না, সঙ্গে সঙ্গে জুড়বে কি, সাসপেন্সারি লিগামেন্টটা তো একটা বডির ফিজিওলজিক্যাল অ্যানাটমিক্যাল একটা পার্ট, ওটা সঙ্গে যেমন আমাদের লিগামেন্ট ছিঁড়ে যায়, লিগামেন্ট ছিঁড়ে সেটা জুড়তে বেশ সময় লাগে এবং বহুদিন ধরে ব্যান্ডেজ বেঁধে রাখতে হয়, তবে ওটা সেল ডিভিশন হয়ে 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 তারপর সেটা রিপেয়ার হবে এবং পুরোপুরিভাবে একটার সাথে একটা অ্যাটাচ হবে, তখন স্ট্রেংথটা পাবো। তার আগে যদি আমি আবার খেলতে যাই তাহলে কি হবে, ওটা আবার ঘুরে যাবে, ছিঁড়ে যাবে, সেই জন্য সেই একই রকম। তো ওটা একটু ঘুরতে সময় লাগে এবং অপারেশন করতে গেলেও চট করে বাচ্চাদের করা যাবে না, ওইটা নরম থাকে। এবার ওটা লাগিয়ে দেওয়া হলো, সেটাও আবার ঠিকঠাক করে ঘুরতে আরো টাইম নেয়। বাচ্চাদের তো বেশি হয় না, বয়স্কদেরই তো বেশি দেখা হয়। এবার বাচ্চাদের হয় ওই যে কমিউনিটিটা বললাম, তো কিছু করার নেই, তখন কিছু করা হবে। আরেকটা হয় বার্ধক্যজনিত, যেটা ন্যাচারালি যেটা আমরা দেশ পাই, সেটাকে বলে সেনাইল ক্যাটারাক্ট। একটা অ্যাকোয়ার্ড, একটা সেনাইল। সেনাইল মানে হচ্ছে বার্ধক্যজনিত। আর একটা হয় ট্রমাটিক। ট্রমাটিক মানে ইনজুরি থেকে হয়, ইলেকট্রিক শক থেকে হয়, এগুলো কিছু টাইপ আছে। এবার যেটা যেটা রোগ থেকে হয়, বিভিন্ন সিস্টেমিক ডিজিজ থেকে হয়, যেমন আমরা ডায়াবেটিস থেকে চোখ নষ্ট হয়, রেটিনা নষ্ট হয়, এটা আমরা জানি। তো সেরকম ভাবে আমাদের ইয়েও হয়, ক্যাটারাক্টও তৈরি হয়, ডায়াবেটিস থেকে আমাদের ক্যাটারাক্টও তৈরি হয়। আর কিছু ইনফ্লামেশন থেকেও আমাদের ক্যাটারাক্ট তৈরি হয়। এই কটা কজ আছে। ক্লিনিক্যাল ফিচার মানে হচ্ছে একটা ক্লাউডি একটা ভিশন। ক্লিনিক্যাল ফিচার এর মধ্যে যেটা মেন সমস্যা সেটা হচ্ছে ক্লাউডি একটা ভিশন। সামনে যেন মনে হবে যেন মেঘ ভেসে বেড়াচ্ছে বা সামনে একটা পর্দার মতো কিছু নড়ছে। এবার এই কারণটার জন্য বাইরে থেকে যে রে গুলো ঢোকে সেখানে কিন্তু রং যেটা আমাদের যেটা সান রে, আমাদের তো এই রেটা থেকে যখন এই রে হোক বা আলো হোক, এটা আর্টিফিশিয়াল হোক আর ইয়েই হোক, সেই আলোর যেটা যখন ঢোকে তখন সেটা কিন্তু অনেক রকম কালার দেখায়, কালার ন্যাচুরেশন, বিচ্ছুরণ হয়, বা একটা জিনিসকে দুটো করে দেখতে পারে, ঠিক আছে, ডিপ্লোপিয়া যেটাকে বলে। এই সমস্যাগুলো আছে। সার্জিক্যাল মানে ওই এবার হ্যাঁ সার্জারি করে দিতে হবে, সার্জিক্যাল আমি কেটে নতুন লেন্স লাগিয়ে দিতে হবে আর্টিফিশিয়াল। এই হচ্ছে সার্জিক্যাল। আর সিনেরিয়া ড্রপ, সিনেরিয়া আই ড্রপ বলে এটা হচ্ছে রেকওয়েভ। রেকওয়েভ কোম্পানির হোমিওপ্যাথি, এটা কিন্তু অ্যালোপ্যাথি ডাক্তাররা ইউজ করে। যাদের ছানি পড়তে যাচ্ছে বা বংশগত একটা ট্র্যাডিশন আছে ছানি পড়ার, তাদের কিন্তু এই ড্রপটা কিন্তু প্রিভেনশনে কাজ করে। সিনেরিয়া আই ড্রপ বলে একটা আই ড্রপ আছে, এটা লাগানো যেতে পারে, এটা ড্রপটা নেওয়া যেতে পারে। এটা কি অনেকটা আমার ক্যাটারাক্টটাকে প্রিভেন্ট করে। এই হচ্ছে ক্যাটারাক্ট ফিজিওলজি, সিমটম তো বলে দিলাম।
এবার ব্রিদিং পার্ট একদমে আসে। বাড়িগুলো কম্পিউটার যে সিপ্লাস আছে একটা আছে সিপ্লাস যে গুলো বাড়ির জন্য ইয়ার পার্টিকুলার কাটা সিপ্লক্স নাকি একটা আছে একটা ড্রপ আছে সিপ্লক্স নাকি নাম এই বাড়ি ওটাতে কিছু এফেক্ট কিছু হয় না ওই কমা থেকে লোডেটটা মানে কোনো কিছু ধরুন ধুলো বালির জন্য ওটাতে দেওয়া হলো হয়তো কেউ দুদিন ছাড়া ছাড়া ইউজ করবে না সেটা হবে না, কারণ হচ্ছে সিপ্লক্স হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক তো দীর্ঘদিন ধরে ইউজ করা যায় না, যায় না। হ্যাঁ ওইটাই আমি যদি জিজ্ঞেস দেওয়া করছি হয় চোখের মধ্যে লুব্রিকেশন ড্রপ পাওয়া যায়, সেটা হচ্ছে কার্বোক্সিলাইড সেলুলোজ প্রবলেম ওটাতে প্রবলেম লোডেটটা ইউজ করে কোনো প্রবলেম লুব্রিকেশন তো ইউজ করা যাবে অ্যান্টিবায়োটিক। অনেকে দুদিন ছাড়া ছাড়া ওটা লাগায় মানে আমি দেখেছি কি নাম বলছো ব্লিডিং পার্ট রেক্টাম, অ্যাকচুয়ালি রেক্টাম আর অ্যানাল ক্যানাল আমাদের জিআইটির যে রেক্টাম বা অ্যানাল ক্যানাল যেটা জিআইটির শেষ পার্ট। ব্লিডিং পার্ট রেক্টাম মানে হচ্ছে আমাদের স্টুলের সাথে বা অ্যানাস দিয়ে আমাদের ব্লাড বেরোচ্ছে, এটা স্টুলের সাথে হোক বা আলাদা করে ড্রপিং মোডে হোক, ঠিক আছে, বা স্কোয়াটিং মোডে হোক, যে কোনোভাবে আমাদের ব্লাডটা আমাদের বেরোচ্ছে, এইটাকে আমরা ব্লিডিং বা রেক্টাম বলি। রেক্টাম এবং অ্যানাস আমাদের একটা কন্টিনিউ একটা মানে এই সিগময়েড কোলনটা এরকম এসে এই রেক্টাম তারপরে অ্যানাসের পার্টটা আছে। তো ব্লিডিং বা রেক্টাম মানে হচ্ছে এই জায়গা থেকে ব্লাড বেরোচ্ছে। ব্লিডিং বা রেক্টাম মানে হচ্ছে দেখতে বা অ্যানাস দিয়ে আমার ব্লাডটা বেরোচ্ছে, এটাকে আমরা ব্লিডিং বা রেক্টাম বলি। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এর বিভিন্ন রকম কারণ আছে, মানে কজ আছে। কজেস অফ ব্লিডিং বা রেক্টাম যেটা আমাদের কজেস, এর ডিফারেন্ট কজেস আছে। রক্ত অ্যানাস দিয়ে পড়ছে বা পায়খানার সাথে বা মলের সাথে রক্ত বেরোচ্ছে। প্রথম যেটা আমরা আসি সেটা হচ্ছে আমাদের হেমারয়েড। হেমারয়েড বা আমরা চলতি কথা এটাকে পাইলস বলি। এটা একটা। দু নম্বর হচ্ছে রেক্টাল পলিপ। রেক্টাল পলিপ। তিন নম্বর হচ্ছে রেক্টাল কার্সিনোমা। রেক্টাল কার্সিনোমা। সেখানে একটা আছে রেক্টাল প্রোল্যাপস। রেক্টাল প্রোল্যাপস হলো আমাদের ব্লিডিং হওয়ার চান্স থাকে না সাধারণত, কখনো কখনো ইনজুরি থেকে ব্লিডিংটা হয়। ফিসার এবং ফিস্টুলা দুটোই আমাদের অ্যানাসের অংশে হতে থাকে।
মানে এইখান থেকে এই জায়গাটার মধ্যে আমাদের ঘটে থাকে, তাই এটাকে অ্যানো বলে। ফিশার আর ফিস্টুলা এই দুটো আমাদের খুব জটিল রোগ। আর একটা কারণে হয় সেটা হচ্ছে আলসারেটিভ কোলাইটিস। এতগুলো আমাদের স্যার ফিস্টুলা ইন এএনএস লেখা, যেটা লিখেছেন ওইটা লিখুন। এই অ্যানো হবে এটা ভুল, তাই তো? অ্যানো ANO ইদানিং অ্যানো আর ফিশার এএনএস এ অ্যানসার হলো, आंसर दिए অ্যানসার সঠিক। এতে মোটে आंसर दिए এর সময় অনেক অ্যানসার মোটে এন হবে স্যার। পলিটিক্স বলি না মোটে ফিস্টুলা ইন আলসারেটিভ কোলাইটিস মানে কোলনে আলসার হয়েছে, সেখান থেকে ব্লিডিং হচ্ছে। সেই ব্লিডিংটা যেহেতু কোলন খুব একটা দূরে নয়, কোলন মানে আমাদের লার্জ ইন্টেস্টাইনের পার্টটার মধ্যে পড়ে কোলন, তো খুব একটা বেশি দূরে নয়, সেই জন্য ওটা কিন্তু কালচে ভাব থাকে না, ওটা প্রায় রেডি হয় এবং স্কুলের সাথে বেরোয়। আলসারেটিভ কোলাইটিস এবার ব্যাসিলারি ডিসেন্ট্রি আছে স্যার। হ্যাঁ ব্যাসিলারি ডিসেন্ট্রিটা হচ্ছে আমাদের দুটো টাইপের ডিসেন্ট্রি বা আমাশয় আছে। একটা হচ্ছে অ্যানিমিক ডিসেন্ট্রি, একটা হচ্ছে ব্যাসিলারি ডিসেন্ট্রি। ব্যাসিলারি ডিসেন্ট্রিটা আমাদের ব্যাকটেরিয়া সিজেলা গ্রুপের ব্যাকটেরিয়ার কারণে হয় এবং এটা অ্যানিমিকের থেকে আরো খুব ডেঞ্জারাস, মানে বারবার মানে যে লুজ স্টুলের যে ইন্টারভ্যাল এটা কিন্তু অনেকবার হয়, অ্যানিমিকের থেকেও বেশি হয় এবং ব্লিডিং হয়। ব্লিডিং স্টুল কালচারে ব্লিডিং পাওয়া যায় বা ব্লিডিং হতে পারে, এটা ব্যাসিলারি ডিসেন্ট্রি এটা ধরা হয়। ব্লিডিং পার একটার মধ্যে যেহেতু স্টুল দিয়ে বেরোচ্ছে বা অ্যানাস দিয়ে বেরোচ্ছে, সেই জন্য এটা ধরা হয়। আলসারেটিভ কোলাইটিসটা বললাম। ফিশার ন্যানো আর ফিস্টুলা ন্যানো দুটোর মধ্যে তফাৎ হচ্ছে। ফিশার মানে হচ্ছে একটা আমাদের এই যে প্রথমে বলি যে আমাদের এই মুখ থেকে অ্যানাস পর্যন্ত ভেতরটা পুরোটাই কিন্তু আমাদের মিউকাস মেমব্রেন দিয়ে কভার থাকে এবং মিউকাস সিক্রেশন হয় বলে আমাদের ভেতরটা পুরো স্লিপারি থাকে এবং বাওয়েল মুভমেন্ট করতে সুবিধা হয়। তো খাবার এবং স্টুল এগুলো মুভমেন্ট করতে সুবিধা হয়। ভেতরটা পুরোটাই কিন্তু মিউকাসের একটা লেয়ার থাকে। যে কোনো ধরনের ইনফেকশন হলে পারে সেখান থেকে কিন্তু হয়, সিক্রেশন হয় এবং ইনফেকশন বের করার সাহায্য করে। তো এই যে মিউকাস মেমব্রেনের লেয়ার, এই লেয়ারটা কত যদি হয় মানে অ্যানো মানে হচ্ছে অ্যানাসের এই অংশটার মধ্যে যেখান দিয়ে বেরোচ্ছে যে পার্টটা, রেকটামে কিন্তু হচ্ছে না। এই রেকটামের চওড়াটা কিন্তু অনেক বেশি এবং এখানে আমাদের টেম্পোরারি বা সাময়িকভাবে আমাদের স্টুল জমে এবং আর্চ অফ ডিফিকেশন তৈরি করে। যখন এই সিগন্যালটা বেনে যায় তখন এখানে একটা স্পিন্টার আছে, অ্যানাল স্পিন্টার বলে। এই স্পিন্টারটা অ্যানাসের চারপাশে একটা মাসেলের ট্যাগ তৈরি হয় এবং এটা সিগন্যাল যায়। এটা যখন ওপেন হয় তখন আমরা এই স্টুলটাকে দেহের বাইরে বের করি। এইবার এই জায়গাটা কিন্তু খুব সরু, খুব ছোট, এই তুলনায় অনেক ছোট।
এবং এই জায়গায় যখন চুলের অংশ বেরোতে থাকে তখন হয়তো কোনো আনডাইজেস্টেড ফুড পার্টিকেল কাঁটা হতে পারে বা কোনো ডাটা ছিবড়ে হতে পারে, এগুলো মানে হজম হয়নি, সেই জায়গাটা সেটা ইনট্যাক্ট হয়ে কখনো কখনো বেরিয়ে যাওয়ার সময় আমার এই অ্যানাসের যে গায়ে এটা কিন্তু ছিঁড়ে দিয়ে চলে যায়, এটা কিন্তু ছিঁড়ে দিয়ে চলে যায়। যখনই ছেড়ে তখনই ব্লিডিংটা হয়। এর মানে এই নয় যে পাইলস হয়ে যাবে, ঠিক আছে। এখানে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, এগুলো হচ্ছে আমাদের ব্লিডিং পাইল এক্সামের কজ বলতে পারেন অথবা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস বলতে পারেন। এইবার যখন ছিঁড়ে দিয়ে নেমে চলে গেল তখন ব্লিডিং হলো, কিন্তু সবসময় যে ব্লিডিং হবে তার নয়, কিন্তু এই যে ছড়ে গেল, পড়ে যাওয়ার এটার জন্য একটা ব্যথা কিন্তু রয়ে যাবে, একটা স্টিচিং পেন কিন্তু রয়ে যাবে, এবং এটা খুব একটা ক্ষতি যে হবে তা নয়। কিন্তু যদি এই ঘা না শুকোয় বা শুকোচ্ছে না, দীর্ঘদিন রয়ে আছে কোনোভাবে, তাহলে কিন্তু এর ভিতরের দিকে ধরুন এই জায়গাটা ছিঁড়ে গেছে, এই ফিসার থেকে ফিস্টুলার টেন্ডেন্সিটা হয়, এই ঘাটা তখন ভেতরের দিকে একটা টান দেয়, ভেতরের দিকে ঢুকতে থাকে এবং গভীর হতে থাকে। এই গভীর হয়ে এ কিন্তু একটা চ্যানেল ভেতর দিকে যেতে থাকে এবং সেখানে পুঁজ রক্ত এগুলো কিন্তু জমতে থাকে এবং তৈরি হয়, এবং চুলের সাথে এটা প্রথম বেরোলো কিন্তু তারপর আর বেরোলো না, এবং এই ভেতর দিকে এই চ্যানেলটা তৈরি হয়ে এর ভেতর দিকে ঢুকে আবার দেখা যাচ্ছে যে অ্যানাসের ওপেনিং এর যে কোনো একটা দিকে দেখা যাচ্ছে ফুসকুড়ি হয়ে প্রথমে খুলে গেল, যেমন ফোঁড়া হয় সেরকম খুলে গেল, খুলে গিয়ে পুঁজ তৈরি হলো, পুঁজ তৈরি হয়ে ফেটে গেল, ফেটে যাওয়ার সাথে সাথে এই পুঁজ রক্তগুলো এইবার এতদিন ধরে যেগুলো জমেছিল এদিক দিয়ে বেরোচ্ছিল না, সেগুলো এবার এই রাস্তা দিয়ে এবারে বেরোতে থাকে। খুব সরু সূক্ষ্ম, এতটা মোটা নয়, খুব সরু, মানে খুব একটা খুব সরু একটা লাইন কিন্তু এদিক দিয়ে একটা ওপেনিং হয়ে গেল। এবার যতদিন না এটা শুকোচ্ছে ততদিন কিন্তু এখানে বারবারই পুঁজ তৈরি হচ্ছে, এবং শুধু পুঁজ নয়, এই মলের অংশ যখন এদিক দিয়ে বেরোতে যাবে তখন কিছু এদিক দিয়ে ঢুকেও যায় চাপ পড়ে, এবং এই মলের অংশ এবং পুঁজ রস রক্তে এদিক দিয়ে বেরোতে থাকে, এবং এটা একটা খুব মারাত্মক ভাইটাল একটা রোগ, যেটা সারানো খুব সময় সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়ায়। এইটাকে বলে, এটাকে বলে ফিসার, আর এইটাকে বলে ফিস্টুলা। এই হচ্ছে ডিফারেন্স। রেকটাল পলিপ মানে হচ্ছে এগুলো বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় অনেক সময় এখান দিয়ে এই অ্যানাস দিয়ে এরকম এরকম একটা মাংসপিণ্ড এরকম চলে আসে, এটা এখান থেকে গ্রো করেছে, গ্রো করে এটা এরকম কিন্তু এই মাংসপিণ্ডটা নিউক্লাস দিয়ে এরকম করে কিন্তু বাইরের দিকে চলে আসে, এইটাকে বলে পলিপ। পলিপ আর প্রোলাপস দুটো কিন্তু আলাদা, ঠিক আছে। আর পাইলস, এই তিনটে কিন্তু আলাদা আলাদা ঘটনা ঘটে। একটা হচ্ছে পলিপসটা হচ্ছে ভেতরের দিকে একটা মাংসপিণ্ড তৈরি হচ্ছে, এইটা বাইরের দিকে নিউক্লাসকে নিয়ে বাইরের দিকে চলে, মানে এইরকম জিনিসটা হয়। এই না কার এইটা হচ্ছে পলিপ। বাচ্চাদের এটা খুব কমন
দেখা যায়, এটা কিন্তু বাইরের দিকে ঝুলে থাকে, এনার্জি দিয়ে এটা কিন্তু ঝুলে থাকে। এটা হচ্ছে পলিপ, রেক্টাল পলিপ বলে। আর কার্সিনোমা, এর গায়ে কার্সিনোমা কি অনেকটা ইরেগুলার স্কিন তৈরি হয়, ঠিক আছে? এই গায়ে মিউকাস মেমব্রেনের গায়ে একটা ইরেগুলার স্কিন তৈরি হয়, এটাকে বলে রেক্টাল কার্সিনোমা। অনেক সময় জিভে হয়, দেখা যায়। আচ্ছা, স্যার জিভের এই শেষ দিক করে হয় না জিভটা? ঘাড়েই হয়, হাড়ে হাড়ে, হাড়ে। হাড়ে, হাড়ে। ঘাড়ের থেকে বেশি কমন, উপরে কমন নয়, যে টেস্ট ভালভগুলো থাকে ঘাড়ের দিকে, মাথার থেকে বেড়ে যায়। দুধ ছানা। এটা হয়ে গেল আনসার, হয়ে গেল ফিস্টুলা, ফিসার, রেক্টাল করে রেক্টাল কার্সিনোমা হয়ে গেল। আচ্ছা, কোলাপসটা হচ্ছে, কোলাপস মানে কি? মিউকাস মেমব্রেনটাকে নিয়ে বাইরে দিয়ে বেরিয়ে আসে, ঠিক আছে? তার মানে জায়গা থেকে সরে যাবে। হ্যাঁ, ওদিকটা খুলে যাবে। তো লাগে। মানে এইটা এরকম ভাবে বেরোতে থাকে, ঠিক আছে? অ্যানোরেক্টাল কোলাপস হয়, আবার শুধু রেক্টাল কোলাপস হয়, মানে রেক্টামটা বাইরের দিকে এবার নামতে থাকছে, মানে এইরকম হয়ে নামবে, এইরকম হয়ে নামবে, এরকম হয়ে নামবে, এরকম হয়ে এরকম নামতে থাকবে, ঠিক আছে? এটাকে বলে রেক্টাল কোলাপস। এটা কখন হয়? যখন আমাদের এই যে রেক্টাম, এই রেক্টাম আর ছেলেদের ক্ষেত্রে সামনের দিকে এরকম ইয়ে আছে, এটার সামনে, এটা সামনের দিকে ইউনারি ব্লাডার, ইউরেথ্রা আছে, ইউনারি ব্লাডার আছে, মেয়েদের মধ্যেখানে ইউটেরাস, এবার সামনের দিকে ইউনারি ব্লাডার। এই গোটাটাকে কিছু মাসেল, যে আমাদের পেলভিক ক্যাভিটি, পেলভিক যে ক্যাভিটি থাকে, এই পেলভিক ক্যাভিটিতে কিছু মাসেল ইউনারি ব্লাডার, রেক্টাম আর ইন কেস অফ ফিমেল ইউটেরাসটাকে চারিদিক থেকে ধরে রাখে নর্মাল। এইগুলো যদি ছেড়ে দেয় তাহলে কিন্তু সব নিচের দিকে নামতে হবে, ঠিক আছে? তো যখনই ভ্যাজাইনাল কোলাপস হয়, ইউটেরো ভ্যাজাইনাল কোলাপস হয়, হ্যাঁ, ইউটেরাইন কোলাপস হয়, ভ্যাজাইনা বেরোলো না, ইউটেরাসটা নেমে গেল, ইউটেরাস সমেত ভ্যাজাইনা নেমে গেলে ইউটেরো ভ্যাজাইনাল কোলাপস হয়ে গেল, বা ভ্যাজাইনাল কোলাপস হয়ে গেল, ইউটেরাসটা নামলো না, মানে ওই ভ্যাজাইনার সাথে বা ইউটেরাসটা নামছে, কিন্তু বাইরের দিকে বেরোচ্ছে। এগুলো কিছু টাইপ আছে। এবার যখন নেমে গেল মানে ওই মাসেল গুলো লুজ হয়ে গেছে। এগুলো বেশি বয়সের ক্ষেত্রে নয়, ঠিক আছে? 50-এর ওপর, 60-এর ওপর, ওদের যাদের মানে বয়স হলে প্রত্যেক মাসেলগুলোই লুজ হতে থাকে। এবার সেই ক্ষেত্রে কখনো কখনো কোনো পেশেন্টের এটা যদি খুব বেশি লুজ হয়ে যায় তখন একমাত্র কোলাপসের সমস্যা হয়। আবার এটাও হয়, ইউরেথ্রা, ফিমেলদের ইউরেথ্রা ভ্যাজাইনা দিয়ে কোলাপস হচ্ছে, তার মানে ইউনারি ব্লাডারে ইউরিন আছে, কিন্তু সেটা যখন নামছে তখন কিন্তু সব ইউরিনটা বেরোতে পারছে না, ওইখানে ঢুকে আছে, বাধা পাচ্ছে। আবার রেক্টো ভ্যাজাইনাল কোলাপস হয়, রেক্টাম আবার ভ্যাজাইনা দিয়ে ঢুকে বেরিয়ে চলে আসে, রেক্টো ভ্যাজাইনাল কোলাপস। তো এই ধরনের অনেক রকমের কোলাপস মেয়েদের ক্ষেত্রে দেখা যায়। মেয়েদের ক্ষেত্রে যেহেতু ইউরিনারি ট্র্যাক্ট মেয়েদের ক্ষেত্রে থাকে, আর যখন ইউরেথ্রা নামে তখন প্রস্টেট হয়ে সেটা নামছে, সেহেতু রেক্টাল ইউরেথ্রোরেক্টাল কোলাপসটা হয় না ছেলেদের ক্ষেত্রে, শুধু রেক্টাল কোলাপস হয় বা অ্যানোরেক্টাল কোলাপসটা হচ্ছে। ছেলেদের ক্ষেত্রে কিন্তু ওটা হচ্ছে না। মহিলাদের ক্ষেত্রে যেহেতু মধ্যেখানে ভ্যাজাইনা বা ইউটেরাস চারিদিকে এই দুটো স্ট্রাকচার আছে, সেহেতু ভ্যাজাইনা দিয়ে কোলাপসটা হওয়ার চান্সটা থাকে।
খুব বেশি বয়সের ক্ষেত্রে কোনো পেশেন্টের যাদের একদম মাসেলগুলো ধরে রাখতে পারে না, তখন সেই ক্ষেত্রে এটা কম। এই হয়ে গেল প্রোলাপস। এইবার আসি পাইলসে বা হেমারয়েডস। স্যার একটু বাইরে যাবো, যাবো একটু। হ্যাঁ, আমাদের হাট থেকে যেমন আটারিগুলো নিচের দিকে, আটারি আওটা নিচের দিকে নামছে এবং বুক, পেট, ইন্টেস্টাইন সব সাপ্লাই দিতে নিচের দিকে এসে দুটো ভাগ হয়ে নামছে। এই যখন নামে তখন এখান থেকে কিছু ব্রাঞ্চ আমাদের ইউরোজেনিটাল বা এই যে রেকটাম, অ্যানাল ক্যানাল, এইগুলোতে সাপ্লাই করে এবং আটারি গিয়ে ক্যাপিলারি হবে, ক্যাপিলারি হয়ে আবার ভেন হয়ে উঠবে। তাহলে এই যে জায়গাটা আমাদের যে পেরিনিয়াম জায়গাটা, কেন পেরিনিয়াম জায়গাটা হচ্ছে আমাদের অ্যানাস এবং ছেলেদের ক্ষেত্রে স্কুটাম এবং অ্যানাসের মধ্যেখানের যে জায়গাটা, এখানে একটা স্ক্যালপ মাসেল থাকে। ওই যে বললাম অনেকগুলো মাসেলের যে বন্ধন, এই বন্ধনটা পেরিনিয়াম। ওইখানে একটা মাসেলের ট্যাগ থাকে যেটা পুরো জিনিসটাকে ধরে রাখে। এটা এই জায়গাটা হচ্ছে পেরিনিয়াম। মেয়েদের ক্ষেত্রে যেটা পেরিনিয়াম মানে হচ্ছে যেটা ভ্যাজাইনা এবং অ্যানাসের যে মধ্যেখানের অংশটা, ওই পেরিনিয়ামটা ওই জায়গাটা থাকে। আর বার্নের ক্ষেত্রে পেরিনিয়াম বলতে ওই পুরো ইউরেনিটাল যে ওপেনিং, ওই জায়গাটা পুরোটা বোঝায় বার্নের ক্ষেত্রে যে পেরিনিয়ামটা আমরা ধরি। আর অ্যানাটমিক্যালি যখন আমরা ধরছি তখন শুধু এই পার্টটা ধরছি। এই পার্ট ওই ওই জায়গাটা এখান দিয়ে আটারিগুলো নামে, ঠিক আছে? এইখানে একটা সার্কেল তৈরি করে, এখানে সার্কেল তৈরি করে, সার্কেল তৈরি করে এ অ্যানাসের চারিদিকে এ কিন্তু প্রচুর ব্রাঞ্চ যায়, দিয়ে আবার ক্যাপিলারি হয়ে এগুলো আবার রিটার্ন করে, ঠিক আছে? এখানে রিটার্ন করছে, করে আবার একটা ভেনের সার্কেল তৈরি করে এর ওপর দিকে উঠছে দিকে, ঠিক আছে? এইটা আবার ইনফিরিয়র ভেনা বা যেটা নিচ দিয়ে ওঠে সেটা তো আবার যোগ হয়। ওই যখন ইনফিরিয়র ভেনা যখন আবার অ্যাটাক হচ্ছে, ওই তখন আবার ওইটার সাথে অ্যাটাক হচ্ছে, মানে ভেনাস রিটার্নটা হচ্ছে। এইবার লং স্ট্যান্ডিং ল্যাট্রিন, অনেকক্ষণ ধরে বাথরুমে ঢুকেছে, সে আর বেরোয় না, বসেই আছে, বা মানে উবু হয়ে বসে বেশিক্ষণ কাজ করে। এই যে স্ট্রেনিং গুলো পড়ে, এই যে চাপগুলো পড়ে, এতে কি হয়, লং স্ট্যান্ডিং মানে এক দুদিনের নয়, কিন্তু এটা লং স্ট্যান্ডিং যারা দাঁড়িয়ে কাজ করে তাদের ক্ষেত্রে, ঠিক আছে? এই সব ব্যক্তিদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই যে চাপটা পড়ছে, এই যে যেমন আমাদের ইয়ে হয় ভেরিকোজ ভেন হয়, যারা খুব দাঁড়িয়ে থাকে তাদের পায়ের ভেনাস রিটার্নটা হচ্ছে না এবং ওই উঠছে, মধ্যেখানে জমছে আর উপরের দিকটা উঠছে, মধ্যেখানে কেঁচোর মতো ভেনটা কিন্তু উঁচিয়ে আছে। এটাকে বলে টর্চুয়াসিটি অফ ভেনাস ভেন, টর্চুয়াসিটি অফ ভেন। এখানে যেটা হয়, এই যে ভেনটা রিটার্নটা হচ্ছে না, এখানে হচ্ছে টর্চুয়াসিটি অফ ভেনাস প্লেক্সাস। এই যে গোলটাই, এই যে ভেনের একটা সার্কেল তৈরি হয়ে আবার উপর দিকে উঠছে এবং এখানে প্রচুর ভেন নেবে আবার রিটার্ন আটারি নাবে, ভেন হয়ে ওঠে। তাহলে এখানে যে ভেনাস প্লেক্সাস তৈরি হচ্ছে, এই প্লেক্সাসটা ঠিকমতো ভেনাস রিটার্নটা হচ্ছে, এর ফলে টর্চুয়াসিটি অফ ভেনাস প্লেক্সাস তৈরি হচ্ছে। এবার যে কোনো একদিকে দুদিকে সামনে পেছন এরকম আমাদের হেমারয়েডসে কিছু লোকাল এক্সামিনেশনে আমরা অ্যানাসটাকে যদি আমরা ধরি
যখন আমরা রেক্টাল এক্সামিনেশন করি তাহলে লিথোটমি পজিশন ধরতে হয়, তাহলে এরকম যদি অ্যানাসের ওপেনিংটা হয় তাহলে আমরা এটা যদি ঘড়ি ধরি তাহলে এখানে 12 o'clock, এখানে 3 o'clock, 6 o'clock, 9 o'clock এইভাবে তো হয়। কমন আমাদের এই টর্চুয়াসিটিটা কমন হচ্ছে আমাদের 3 o'clock, 7 o'clock আর 11 o'clock, এই তিনটে জায়গা কিন্তু কমন। সে গেল বাইরে আমি গেলাম চলে এসেছি দরজা দিয়েছি আমি তাও দিয়ে গেছি থ্রি ও ক্লক, 7 o'clock, 11 o'clock, এটা এই তিনটে পজিশন কিন্তু কমন। বাদ বাকি গুলো হয়, বাদ বাকি গুলো তো হয়, ওগুলো আনকমন। আর এই তিন সিচুয়েশন বা টর্চুয়াসিটিটা কমন। এবার টর্চুয়াসিটিটা এবার বেরোচ্ছে কি করে? এইখানে আমার দেখা যাচ্ছে এই ভেনটা যখন উঠছে, এই ভেনটা যখন উঠছে এইখানে রক্তটা জমছে, এটা কিন্তু অ্যাকুমুলেশন হচ্ছে। এই অ্যাকুমুলেশনটা আস্তে আস্তে কিন্তু এবার মানে এই অরিফিসের দিকে চাপটা দেয়। তাহলে এখানে আমাদের মিউকাস মেমব্রেন আছে, এই মিউকাস মেমব্রেনটা এর বাইরে কভার আছে। এইবার কি হচ্ছে, এটা আস্তে আস্তে ঠেলছে, মানে এখানে জমছে বেশি আর ভেতর দিকে এই পুশটা করছে। পুশটা করলে কি হবে, এই গোটা জিনিসটা এবার এই লিউমেনের ভেতর দিকে ঢুকে যাচ্ছে, অ্যানাসের ভেতর দিকে ঢুকে যাচ্ছে। উপরেও হয়, নিচেও হয়, একটু উপরেও হতে পারে, এই ঠিক মাঝামাঝি পোর্শনটা হয়। এইবার এটা বেরোতে বেরোতে এই ঝুলতে থাকছে, এই ঝুলতে থাকছে, এবার এই ঝুলতে থাকছে। এইবার কি হচ্ছে, যখন এটা ফার্স্ট, এটা তো তৈরি হয় এবং এটা ফার্স্ট কখন এটা বাস্ট করে, যখন মানে একদম অবস্টিনেট কনস্টিপেশন হয় এবং ওই হার্ট স্টুলটা যখন সেই মিউকাস মেমব্রেনটা সমেত এই ভেনটাকে ফাটিয়ে দেয়, তখন ফার্স্ট টাইম যেটা হয়, হুড়ুর করে ওই ভেনাস ব্লাডটা প্যান ভর্তি করে দেয়, বেরিয়ে যাবে। এবার কখনো কখনো আর্টেরিয়াল ব্রাইট রেড হয়, কখনো কখনো কালচে। যদি ব্রাইট রেড হয় আর্টারি ফাটে, আর যদি মানে নর্মালি ভেনটাই ফাটে। এইবার ব্লাডটা বেরোতে থাকবে। এবার সেটা তো গেল, তাহলে পুরো ওপেনিং হয়ে গেল, আমার আলসার তৈরি হয়ে গেল, মানে ঘা আলসার ঠিক না, উন বলা যায়, আলসার না উন বলা যায়। তাহলে এটা রিকভারি হবে, রিকভারি হলে এটাকে রিকভারি মানে এটা রিপেয়ার হবে, তারপর এটা আস্তে আস্তে ঢুকবে, ঢুকে নয়। যদি আর কনস্টিপেশন না হয় এবং এমন খাবার দাবার খেতে হবে যাতে স্টুলটা খুব নরম হয়ে নামছে, বা যখন স্টুল নামছে তখন কিন্তু একটু ধরে নামাতে হবে, কট করে বেরিয়ে গেলে আবার ফেটে যাবে, ব্লিডিং হবে। এই জন্য মোটামুটি 1-2 দিন হওয়ার পরে যখন আবার বডি হিলিং আপ করে, তখন আস্তে আস্তে ব্লিডিংটা বন্ধ হয়, তারপর ব্লাডটা কমে। এবার এর 3টে ডিগ্রি আছে, ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি। ফার্স্ট ডিগ্রিটা হচ্ছে একদম ভেতরে আছে, মানে বাইরে কিছুই হয়ে যাচ্ছে না, ব্লিডিং পাইলস হয়, আবার নন ব্লিডিং পাইলস হয়, রক্ত বেরোয়নি কিন্তু একটা আঙুলের মধ্যে একটা কিছু আঙুলে ঠেকছে, ঠিক আছে, এটা হচ্ছে নন ব্লিডিং, ব্লিডিং হয়নি। আবার ব্লিডিং পাইলস হলে তো ওটা পুরোপুরি ডায়াগনোসিস হয়ে গেল। এবার এটা একদম মানে ভেতরে আছে, এটা হচ্ছে ফার্স্ট ডিগ্রি। সেকেন্ড ডিগ্রি হচ্ছে এটা ডিউরিং ডিফিকেশন এটা বাইরের দিকে বেরিয়ে আসছে, আবার এটা ঢুকে যাচ্ছে, এটা হচ্ছে সেকেন্ড ডিগ্রি। থার্ড ডিগ্রিটাকে আবার দুটো ভাগে ভাগ করা হচ্ছে, থার্ড আর ফোর্থ দুটো ভাগে ভাগ করা হয়। একটা বাইরে বেরিয়ে আসছে, আঙুলে করে ঢুকিয়ে দিলে ঢুকে যাচ্ছে, এটা হচ্ছে থার্ড ডিগ্রি। আর অল টাইম বাইরের দিকে বেরিয়ে আছে, কোনোভাবেই এটা আঙুল দিয়েও
ঢুকতে ঢুকছে না, এটা বাইরের দিকেই অল টাইম বেরিয়ে আছে, এটা হচ্ছে 40। এই মোটামুটি ওই 4টে ডিগ্রি হয়। তো একটা ভেতরে থাকে, বাইরে কিছুই বোঝা যাচ্ছে না কিন্তু ভেতরে আছে, এটা হচ্ছে 5 ডিগ্রি। একটা হচ্ছে ডিউরিং লিকুইডেশন, একটা বাইরে বেরোচ্ছে আবার ঢুকে যাচ্ছে, অটোমেটিক করতে হচ্ছে। সেকেন্ড ডিগ্রি। থার্ড ডিগ্রি হচ্ছে বাইরে বেরিয়ে আসছে, ঢুকছে না, আঙুল দিয়ে একটু পুশ করলে ঢুকে যাচ্ছে। আর 4th ডিগ্রি হচ্ছে সবসময় বাইরে বেরিয়ে আছে। এটা এই 3rd ডিগ্রি এবং 4th ডিগ্রির জায়গাটায় অপারেশন না করলে ওষুধে কোনো দিন এটা হবে না। এইবার যেটা প্রিভেন্টিভ মেজার নিতে হবে সেটা হচ্ছে যে যখনই প্রথম পাইলস এর সমস্যা ব্লিডিং এটা এলো তখনই কিন্তু খাওয়া দাওয়াটা কন্ট্রোল। মেন ওষুধ মানে এমনি ওষুধের থেকে মেন ওষুধ খাওয়া দাওয়া কন্ট্রোল করা। কোনো রকম রিচ খাবার মানে খুব মানে বিয়ে বাড়ি গেল একটু হয়ে গেল ঠিক আছে, কিন্তু রেগুলার যেন না হয়। তেল ঝাল মশলা এগুলো সমস্ত খুব কম এবং না খেলেই ভালো হয়। মানে সেদ্ধ খেতে হবে না, মানে মানে খুব প্লেন খাবার খেতে হবে, আর এমন কিছু খেতে হবে যেটাতে মলটা নরম হয়, স্টুলটা নরম হয়। শাক খেতে হবে, ফাইবার জাতীয় খাবারগুলো খেতে হবে, প্রোটিন খাওয়া যাবে, যেগুলো কুমড়ো লাউ হ্যাঁ যেগুলো মনটাকে নরম করে। কলা ডেলি অ্যাডভাইস করতে হবে, হাঁটালি কলা যেন রোজ একটা করে খায় বা একদিন অন্তর খায়, এটা পেশেন্টকে অ্যাডভাইস করতে হবে। এটা প্রথমে পেশেন্টকে পুরো বুঝিয়ে দিতে হবে এবং এটা বলতে হবে এটা সময় সাপেক্ষ ব্যাপার, আস্তে আস্তে কমবে। এবার ব্যথা যেটা হয়, এটা ব্যথা এবং রক্ত এর হচ্ছে প্রধান দুটো সিমটম, ব্যথা আর রক্ত। রক্ত পড়ার ক্ষেত্রে ব্লিডিং নন ব্লিডিং দুটো হতে পারে। এবার ব্রাইট রেড হতে পারে, আবার ব্ল্যাকিশ রেড হতে পারে, 2 ধরনের ব্লিডিং হতে পারে। এবার একটা স্পার্টিং ফ্লো হয়, একটা উজিং ফ্লো হয়, আর একটা ড্রপ বাই ড্রপ হয়। ঠিক আছে, উজিং হচ্ছে পড়লো না কিন্তু ওইখানে জমান পেতে গেল, আর একটা ড্রপ বাই ড্রপ ব্লিডিং হয়। ঠিক আছে, এই হচ্ছে ব্লিডিং এর ক্যারেক্টার। বিভিন্ন পেশেন্টের বিভিন্ন রকম হয়। আর ব্যথা কারোর মানে জ্বালাকর হয়, কারোর ছুঁচ ফোটানো হয়, মনে হচ্ছে ছুঁচ ফোটাচ্ছে বা কাটি খোঁচাচ্ছে, এরকম ব্যথাটা হয়। কারোর বার্নিং পেন হয়, কারোর স্টিচিং পেন হয়। ঠিক আছে, স্টিচিং পেনটা ওইটা। আর বার্নিং পেন হয়, খুব জ্বালা করে, বুঝতে পারছে না, এরকম পেশেন্টও হয়। তো সেটা পেশেন্টের জেনারেটিসের উপরে বা তার শরীরের ধাত অনুযায়ী সিমটমগুলো ডিপেন্ড। সব পেশেন্টের যে একরকম হবে তার কোনো পেশেন্ট যদি খাওয়া দাওয়া মেনটেন করে তাহলে সার্জারি করতে হবে না। এখনই নয়, প্রথম যখন শুরু হলো বা ডায়াগনোসিস হয়ে গেল তখন থেকে সারা জীবন তাকে খাওয়া মেনটেন করতে হবে। তাহলে ওখানে খাওয়া দাওয়া মেনটেন করে দিতে হবে। মানে ফার্স্ট ডিগ্রি আর সেকেন্ড ডিগ্রিটা হচ্ছে তাহলে ব্লিডিং বার এক্সামটা হয়ে গেল। রিপোর্ট কি আপনি এখনো স্যার বাকি আছে। Sir, I shall